আলাইকুম। প্রথম পর্বটি বা ফার্স্ট পার্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো আগের দিন যেখানে শেষ করেছিলাম ফেয়ার প্রেজেন্টেশন অ্যান্ড ট্রু অ্যান্ড ফেয়ার ওভাররাইড, অর্থাৎ কখনো কখনো ভেরি এক্সেপশনাল কেসে আমরা হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার প্রেজেন্টেশন ওভাররাইড করতে পারবো, বাট এটা খুবই রেয়ার এবং এখানে আমাদের প্রপার রিকোয়ার্ড ডিসক্লোজার দিতে হবে। এবং এখানেও একটা কথা বলে নিয়েছিলাম যে আমরা কোনো রং পলিসি বা আমাদের মন গড়া কোনো পলিসি অ্যাডাপ্ট করে আমরা বলতে পারবো না যে এটি আমরা নোটে দিয়ে দিলাম, অতএব এটি শুদ্ধ, এটি বলা যাবে না। সো আজকের টপিকস 1.9 চ্যাপ্টার 1-এর সাবসেকশন 9-এ বা চ্যাপ্টার 9-এ বলা আছে যে জাজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। জাজমেন্টস হচ্ছে বেসিকলি আমরা মানে আইএফআরএস এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বা আমরা IAS 1-এ যেটা বলে থাকি বা IAS 8-এ বলা আছে যে প্রথমত হচ্ছে ইউ নিড টু অ্যাপ্লাই দ্য পলিসি অ্যাকর্ডিং টু দ্য আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং আইএফআরএস গাইডলাইন অনুযায়ী। বাট মাঝে মাঝে এখানে যেটা বলা আছে, অলদো আইএফআরএস স্ট্যান্ডার্ড ন্যারো ডাউন দ্য রেঞ্জ অফ অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, these are still many areas which are left to the discretion of the directors of the company। অর্থাৎ আমরা যেভাবে আইএফআরএস এর একদম স্পেসিফিক বলা, তারপরেও আমাদের কিছু কিছু জায়গায় আমরা ডাইরেক্টরদের ডিসক্রিপশন দিয়ে রাখা আছে। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাকর্ডিং টু IAS 8 আমরা যখন স্পেসিফিক পলিসি অ্যাডাপশন করব তখন যদি সরাসরি আইএফআরএস এ এটি না থাকে তাহলে ডেফিনেটলি আমরা ম্যানেজমেন্টের জাজমেন্ট দিয়ে আমরা এই পলিসি অ্যাডাপ্ট করতে পারবো। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে সাংঘর্ষিক যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় বলা আছে যে এই পলিসিগুলো যেন আপনার কন্টিনিউয়াসলি আপনার ইউজ হয়, অর্থাৎ আপনি আজকে একরকম করলেন কালকে একরকম করলেন, এই কন্টিনিউটি এবং এই যে প্রেজেন্টেশনের যে আপনার ধারাবাহিকতা এটি মেনটেন করতে হবে। এক বছর আপনি একটা পলিসি নিলেন, পরের বছর চেঞ্জ করবেন, নো, ইউ ক্যান নট ডু দ্যাট। On the whole, the concept of faithful representation should result in transaction being present fairly. However, commercial and financial consideration may result in pressure being brought to bear to account for and report transaction in accordance with the strict legal form. This can raise ethical questions for a professional accountant. আমরা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি আমরা দেখেছি বিং এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, CFO, আমরা যখন আইএফআরএস এবং অন্য অন্য লোকাল লিগাল ফ্রেমওয়ার্ক, লিগাল রুলস, রেগুলেশনস, অ্যাক্ট এগুলো কমপ্লাই করতে যাই, ওনারা তখন হচ্ছে বিজনেসের কনটেক্সটকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেন যে আমরা হচ্ছে এইটা আমাদের বলার চেষ্টা করেন যে এটা আসলে অ্যাকাউন্টিং কনসেপ্ট নিলে আমাদের হচ্ছে ভালো হচ্ছে না, বেটার যে এইভাবে করা যায় কিনা। সো ওনাররা বা আমরা যারা হচ্ছে যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার, তারা বায়াস করার চেষ্টা করবেন, বাট ইউ নিড টু অ্যাপ্লাই ইউর জাজমেন্ট। এবং এখানে প্রথমে হচ্ছে যে ডেফিনেটলি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কখনোই এমন কিছু করবেন না যাতে মিস রিপোর্টিং হয়, ট্রাস্ট অর্ডিনেন্স হারায় এবং জেনারেলি এই যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ থেকে সরে আসেন। সো এখানে একটা প্রফেশনাল স্কিল ফোকাস আপনাকে অ্যাপ্লাইং জাজমেন্টের ক্ষেত্রে পরীক্ষার বা আপনার কনটেক্সট, আপনার যে কেসটা আসবে সেখান থেকে কিভাবে আসবে সেটা বলা আছে। অ্যাপ্লাইং প্রফেশনাল জাজমেন্ট when preparing financial statement will require you to show that you can identify and recommend the appropriate accounting treatment for the key issues in the scenarios provided in the exam। অর্থাৎ এক্সামে আপনাকে একটা সিনারিও এক্সপ্লেন করতে বলা হবে এবং সেখানে ডেফিনেটলি কিছু অপশন থাকবে, আপনি সেটাকে এক্সপ্লেন করে আসবেন। এখানে কোনো ইয়েস নো অ্যান্সার না, আপনি আপনার যে অ্যান্সারটা দিবেন সেটার পক্ষে কতটা স্ট্রং এভিডেন্স এবং কতটা ডিসকাশন রাখতে পারেন, রেফারেন্স দিতে পারেন IAS, IFRS, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার হচ্ছে প্রফেশনাল জাজমেন্টের জায়গাটা, ইথিক্যাল ইস্যুগুলো নিয়ে এক্সপ্লেন করবেন। These also apply in your practical experience too। আপনি যখন কাজ করেন তখন আমরা জানি যে এই দীর্ঘদিন ধরে কোন জায়গাগুলো প্রবলেমগুলো থাকে। As you are tasked with providing information or data to support the preparation of the financial statement, in the explain question in the exam আপনার যেটা হবে, you need to
demonstrate that you can apprise the ethical or regulatory issues, মানে আপনি যখনই একটা কনটেক্সট দিবে আপনি সেটা ইথিক্যাল ইস্যু, রেগুলেটরি ইস্যু। ইথিক্যাল ইস্যু তো আমরা জানি যে আমাদের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করাতে হবে, আমাদের ট্রাস্টওয়ার্দি হতে হবে, ফেয়ারনেস থাকতে হবে, আদারওয়াইজ আমরা ইথিক্যালি লায়াবল থাকবো মিস রিপোর্টিংয়ের জন্য। আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা লিগাল ফ্রেমওয়ার্কের যে রেগুলেটরি ইস্যুস সেটাকে আপনাকে কনসিডার করতে হবে, স্পেশালি ওয়ার দেয়ার মে বি চয়েস অফ প্রেজেন্টেশন অপশন অ্যাভেলেবেল। যখন আপনি প্রেজেন্টেশন অপশনের অ্যাভেলেবেল থাকে, যেমন আমরা একটু আপনাদের ছোট্ট করে বলে রাখি যে IFRS 9 অ্যাপ্লাই করতে যে যখন আপনি একটা অর্গানাইজেশন তার কিছু টাকা আছে, সেই টাকাটা সে যদি স্টক মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে শেয়ারে ইনভেস্ট করে থাকে, তাহলে সেই ইনভেস্টমেন্টটার প্রাইস মার্কেট অ্যাডজাস্টমেন্টটা কি সে হচ্ছে সরাসরি প্রফিট লসে, মানে প্রফিট লস স্টেটমেন্টে, মানে আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকামে নিবে নাকি মেইন প্রফিট অর লস স্টেটমেন্টে নিবে, এটা তার অপশন। বাট যেটি সে চুজ করবে সেটাকে তাকে পারসিস্টেন্টলি ইউজ করতে হবে। অর্থাৎ আমি যদি ধরি আমি 2 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, আমি সেখান থেকে 5,000 টাকা প্রফিট আসলো এই বছর, তো আমি যদি এই প্রফিটটাকে আনরিয়ালাইজ প্রফিট আকারে প্রফিট আর লসে চুজ করি অপশন, তাহলে ডেফিনেটলি নেক্সট ইয়ার যদি লস হয় আবার 10,000 টাকা, তাহলে লসটাকেও করতে হবে, রিকগনাইজ করতে হবে ইন দ্য প্রফিট অর লস স্টেটমেন্ট। বাট আমি যদি চুজ করি যে না এটা আমি আদার কম্প্রিহেন্সিভ ইনকামের আন্ডারে দেখাবো, তাহলে আপনার কখনোই প্রফিট লসে এই প্রফিটটা হিট করবে না, সরাসরি আপনার ওসিআই থেকে আপনার ব্যালেন্স শিটে অর্থাৎ আপনার ওনার্স ইকুইটি পার্টে চলে যাবে। তো এই ডিটেল ডিসকাশনটা আমরা পরে আপনাদের সাথে আবারও করব যখন কনটেক্সটটা আসবে। বাট বোঝানোর চেষ্টা করলাম সামটাইমস ইউ উইল হ্যাভ সাম অপশনস, বাট ইউ নিড টু চুজ what is the right in the back of your mind. You have to have think that what are told in the IFRS or conceptual framework, and being an accountant, what is your ethical values, ethical thinking এবং judgmental issues, especially where there are maybe choice of presentation options available, or management are putting pressure on the report the result in a more favorable manner. আমরা মোস্ট অফ দ্য কেসে অডিট করতে যেও দেখি, আমরা যখন প্রেজেন্টেশনের কোনো একটা বিষয়ে ভুল ধরি, আমরা চাই সেটাকে তারা ম্যানেজমেন্ট অ্যাড্রেস করুক, না করলে আমরা প্রথমে চেষ্টা করি যে কোয়ালিফাইং করবার জন্য, ম্যাটার অফ এমফেসিস দেওয়ার জন্য, যদি ওইরকম হয় অ্যাডভার্স রিপোর্ট ড্র করবার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমাদের অডিটরদের প্রেশার দেয়, এবং এইটা যারা প্রিপেয়ারার, অডিটর তো সেকেন্ডারি লেভেলে, প্রিপেয়ারার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ CFO, হেড অফ ফাইন্যান্স, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট কিন্তু চাইবে তাদের ফেভারেবল জায়গায় থাকার জন্য, যাতে করে তারা প্রফিট এখানে মোর বায়াস করতে পারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন, এবং তারা লাভবান হয়। কিন্তু আমাদের দেখতে হবে উই আর অ্যাকাউন্টেন্ট ফর দ্য ওভারঅল স্টেক হোল্ডার অফ দ্য ইকোনমি, হ্যাঁ, নট অনলি দ্য শেয়ার হোল্ডার আর বোর্ড অফ ডিরেক্টর। সেই কারণেই মিস রিপোর্টিং যাতে না হয়, ট্রাস্টওয়ার্দিনেস নষ্ট না হয়, সেই কারণে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের একটা বড় ভূমিকা থাকে যে লিগাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং ইথিক্যাল এরিয়াকে কনসিডার করে আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয়। এরপর হচ্ছে পারপাস অ্যান্ড ইউজফুল অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেকশন ওভারভিউ। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কী কী থাকলো ওভারভিউ দেখলাম, যে আমরা ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ক্যাশ ফ্লো অফ এন্টিটি, আর চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অর্থাৎ চেঞ্জ ইন ইকুইটি আমাদের যেটা। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হুইচ also management's stewardship of the resources of an entity, and objective of general purpose financial reporting. General purpose financial reporting আমি অনেকবার বলেছি, তারপরেও বলি, কাস্টম মেড রিপোর্ট পাবার অধিকার কিন্তু সরাসরি যারা ম্যানেজমেন্টে ইনভলভ। বাট আমরা যদি বলি যে আমাদের ওভারঅল স্টেক হোল্ডার অর্থাৎ আমাদের সাধারণ শেয়ার হোল্ডার যারা হচ্ছে আপনার AGM শুধুমাত্র আসে, আমাদের হচ্ছে রেগুলেটর অর্থাৎ NBR হতে পারে, RGC হতে পারে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সহ অন্যরা হতে পারে। সো যারা কমন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পায় যেটা কাস্টম মেড না ফর দ্য জেনারেল পারপাস, সেটাকে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলে। যেমন আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, চেঞ্জ ইন ইকুইটি, ক্যাশ ফ্লো এবং নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি। 5টা যে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক states the objective of general purpose financial statement is to provide financial information about the reporting entity that is useful to existing and potential investor। অর্থাৎ আপনি এমনভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন যাতে করে ডিসিশন মেকিংয়ে হেল্প করবে কাদের,
যারা হচ্ছে এক্সিস্টিং মানে কারেন্ট শেয়ার হোল্ডার অথবা পটেনশিয়াল, লেন্ডার্স যারা আপনাকে লোন দিবে, অ্যান্ড আদার ক্রেডিটর যাদের কাছ থেকে আমি বাকিতে মালামাল কিনবে, ইন মেকিং ডিসিশন রিলেটিং টু প্রোভাইডিং রিসোর্সেস অফ দ্য এন্টিটি। অর্গানাইজেশনের রিসোর্স কেমন আছে, তার ক্রেডিট পেয়েবিলিটি কেমন ক্ষমতা আছে, এটাকে বোঝার জন্যই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রাস্টওয়ার্দি হইতে হবে এবং ফলোইং দ্য আইএফআরএস এবং আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। Existing and potential investor, lenders and other creditors are identified as the primary user of the financial statement. Financial statement primary user হবে হচ্ছে investor, lenders and other creditor. এছাড়া স্টেক হোল্ডার হিসেবে তো অন্যরা আসবেই, বাট দে আর দ্য প্রাইমারি ইউজার। ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনভেস্টর মানে কারেন্ট ইনভেস্টর এবং পটেনশিয়াল ইনভেস্টর, লেন্ডার্স এবং হচ্ছে ক্রেডিটর্স। ইউজার অ্যান্ড দেয়ার ইনফরমেশন নিডস, কি চায় তারা কিন্তু জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর ডাইরেক্টেড at satisfying the information need of the primary user. However, the conceptual framework acknowledges that other users such as regulator and member of the public, অর্থাৎ একটু আগে যে প্রাইমারি ইউজার বললাম অর্থাৎ ইনভেস্টর, লেন্ডার এবং হচ্ছে ক্রেডিটর, এরা ছাড়াও আপনার হচ্ছে রেগুলেটর এবং আদার মেম্বার অফ দ্য পাবলিক অর্থাৎ আপনার স্টেক হোল্ডার যারা আছে সোসাইটির, মে অলসো ফাইন্ড জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট useful even though they are not primary directed to these other groups. Conceptual framework para 1.10 অর্থাৎ আপনি প্রাইমারি ইউজার না হলেও কিন্তু অ্যাজ এ স্টেক হোল্ডার আপনারা এটা যেহেতু জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউ নিড টু পাবলিশ ফর দ্য রেগুলেটর, অডিটর অ্যান্ড আদার স্টেক হোল্ডার, এটা আপনাকে তারা দেখবে প্রাইমারি ইউজারের বাইরে। সো আপনাদের এখানে কিন্তু প্রাইমারি ইউজার জানলেন কারা, যে ইনভেস্টর, লেন্ডার এবং ক্রেডিটর, এবং এরপরে সেকেন্ডারি ইউজাররা আছে। We can identify the following users of the financial statement and their information need. Existing and potential investor, এটা হচ্ছে আপনার একটা বড় এরিয়া। এক্সিস্টিং পটেনশিয়াল ইনভেস্টর, লেন্ডার, আদার ক্রেডিটর, এমপ্লয়িজ, বিকজ এমপ্লয়ি দ্য ওয়ার্কার, প্রফিট পার্টিসিপেন্ট সহ অনেক কিছু তাদের প্রয়োজন। অ্যাসেস দেয়ার এমপ্লয়িজ স্টেবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, অ্যাসেস দ্য এমপ্লয়ার্স অ্যাবিলিটি টু প্রোভাইড রেমুনারেশন, employment opportunities and retirement and other benefits, assess their employers' ability to manage the risk associated with climate change, অর্থাৎ S1 S2 তে আমরা যেটা বলি সাস্টেইনেবল রিপোর্টিং যেটা বলি, সেখানে ক্লাইমেট চেঞ্জ এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি পারবে কিনা। কাস্টমার তো ডেফিনেটলি মানে অ্যাসেস ওয়েদার দ্য এন্টিটি উইল কন্টিনিউ ইন এক্সিস্টেন্স, মানে এটা থাকবে কিনা, গোয়িং কনসার্ন নিয়ে কোনো কোশ্চেন আসবে কিনা। Important where customers have a long-term involvement with or are depend on the entities, that is there are the product warranties, and where continuity of the supply of the special parts may be needed. আপনার অর্গানাইজেশনের আপনি ধরেন আমি একটা কোম্পানির এসি কিনলাম অথবা একটা কোম্পানির একটা গাড়ি কিনলাম, সেই গাড়ির কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে স্পেয়ার পার্টস বন্ধ হয়ে যাবে, অথবা একটা ওয়ারেন্টি দিয়েছে এটা বন্ধ হলে ওয়ারেন্টি পাবো কীভাবে। সো অ্যাজ এ কাস্টমার অলসো ভেরি মাচ ফোকাসড অ্যান্ড উই নিড টু নো দ্য গোয়িং কনসার্ন ইস্যু অফ দ্য অর্গানাইজেশন। সো আপনারা এটা একটু দেখে নিয়ে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন রিড আউট না করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গভর্নমেন্টস অ্যান্ড দেয়ার এজেন্সিস assess allocation of the resources and therefore activities of the entity, অর্থাৎ আপনি প্রপারলি ট্যাক্স বার দিচ্ছেন, assist in regulating activities, assess taxation and determination taxation policies, provide a basis for ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। এটাও ইম্পর্টেন্ট যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স সারা বাংলাদেশের কোন প্রোডাক্টের কেমন টার্নওভার, কনজিউমার অ্যানুয়াল ট্যাক্স কত, টার্নওভার কত, ইন্ডাস্ট্রি ইনফরমেশন, এগুলো কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সেও এটা প্রয়োজন হয়। পাবলিকলি disclose information through the general purpose financial reporting. The public as a whole and analysts যারা হচ্ছে অ্যানালাইসিস করে, they assess the performance and position of the company to inform decision often relating to investments. তারা একটা অ্যানালাইসিস করে, compare different companies to advise their client with which to invest in.
আমরা যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, আমি নিজে আমাদের একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তো আমি ওয়ান অফ দ্য ডিরেক্টর। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আমরা এই অ্যানালাইসিসটা করি, মানে আমাদের যে অ্যানালিস্ট থাকে সিএফএ বা আমাদের চার্টার অ্যাকাউন্টেন্টরা বা আমাদের যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তারা যারা অ্যানালাইসিস করে তাদেরও কিন্তু এই জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অ্যানালাইসিসটা করে। তো এটা আমরা দেখলাম। অ্যাকাউন্টেবিলিটি অফ ম্যানেজমেন্ট, এখানে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দ্য ম্যানেজমেন্ট, আমি দেখেন প্রত্যেকটা টপিক্সে একটু আলোচনা করছি এই জন্য যে আপনার পরীক্ষায় পাশ করে হয়তো ফেলবেন, কোনো পরীক্ষায় পাশ করবেন, কোথাও ফেল করবেন, কিন্তু যদি এইভাবে বইয়ের কনটেক্সটে আজকে 24 পাতা পড়েছি আউট অফ আপনার হচ্ছে 800 পাতা, তার মানে আমরা ধরেন 5% না, আপনার আরও কম পড়েছি। হ্যাঁ, মানে তো এই যে আপনার হচ্ছে যে খুব কম পার্সেন্টেজে পড়লাম, হ্যাঁ, এইটা কিন্তু ইস্যু না। ইস্যু হচ্ছে যে আমরা কোয়ালিটি ইজ ইম্পর্ট্যান্ট দেন কোয়ান্টিটি। আমরা যদি এভাবে আগাই তাহলে যেটা হবে, এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এই পেপার পাস করবেন এবং ওভারঅল সিএ জার্নিটা স্মুথ হবে। সো ম্যানেজমেন্ট অফ অ্যাকাউন্টেবিলিটি অফ ম্যানেজমেন্ট হ্যাজ এ স্টুয়ার্ডশিপ রোল in that it is accountable for the safekeeping of the entity's resources and their proper, efficient and profitable use। অর্থাৎ একটা ম্যানেজমেন্টের কিন্তু কাস্টোডি থাকে, স্টুয়ার্ডশিপ থাকে ওভার দ্য অ্যাসেট অফ দ্য কোম্পানি। অর্থাৎ আপনার যেটা হচ্ছে মুভেবল এবং ইমুভেবল যে অ্যাসেট আছে, টেনজেবল এবং ইনটেনজেবল অ্যাসেট আছে, সবগুলোই কিন্তু কাস্টোডিয়ান বা স্টুয়ার্ডশিপ থাকে ম্যানেজমেন্ট হাতে। Provider of the risk capital are interested in information that helps them to assess how effectively the management has fulfilled the role. But again, this assessment is made only as the basis of economic decisions such as those about investment and the reappointment of and placement of management। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার যে ধরেন যে লিস্টেড কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, যে ব্যাংকের ম্যানেজমেন্ট ভালো, পিছনে বোর্ড ভালো, তার কর্পোরেট গভর্নেন্স আছে, এমডি, সিএফও, কোম্পানি সেক্রেটারি, হেড অফ ইন্টারনাল অডিট ফাংশন করছে, অর্থাৎ কর্পোরেট গভর্নেন্স ফাংশন করছে, সেখানে কিন্তু প্রফিটেবিলিটি আসতে বাধ্য। সো এইটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ট্রাস্টওয়ার্দিনেস ইজ ওয়ান অফ দ্য কি পিলার। তো এখানে যদি আপনি ভালোভাবে স্টুয়ার্ডশিপ পালন করেন তাহলে আপনার কোম্পানি লং টার্ম ভালো হবে, আপনার ইনভেস্টররা ট্রাস্ট পাবে। আদারওয়াইজ এটা হবে হচ্ছে উইন্ডো ড্রেসিং, ম্যানিপুলেশন, এগুলো কিন্তু থাকে। ইট ইজ অলসো দ্য কেস দ্যাট ইন এ স্মলার এন্টিটি দ্য ওনার অ্যান্ড ম্যানেজার ক্যান বি দ্য সেম ইন্ডিভিজুয়াল। অনেক সময় দেখা যায় ছোটো অর্গানাইজেশন প্রোপাইটারশিপে আপনার ওনার এবং ম্যানেজার, যিনি ওনার উনি ম্যানেজ করছেন ব্যবসা। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হেল্পস ম্যানেজমেন্ট টু মিট, তাহলে এদের জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে যে ছোটো প্রোপাইটারশিপ এবং যেখানে ওনাররাই সরাসরি ম্যানেজ, সেখানে কিন্তু ম্যানেজমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, স্টুয়ার্ডশিপ রোল তার একক ক্ষতিগ্রস্ত হবে। এটাকে নন পাই, আমরা আরও বড় পরিসরে যদি দেখি নন পাই বলি, বাট পাই অর্গানাইজেশনগুলো যেটা পাবলিক ইন্টারেস্ট এন্ট্রি, তখন কিন্তু আরও বেশি কিন্তু তাদের হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থাকে, কারণ তাদের ডিসিশন মেকিংয়ে ভুলের কারণে একটা কালেকটিভ রং ডিসিশন হয়, সবাই ভুল করে এবং সবার ক্ষতিগ্রস্ত হয়। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হেল্পস ম্যানেজমেন্ট টু মিট it needs to be accountable to shareholders and also other stakeholders by providing information that is useful to the user in making economic decision. ইকোনমিক ডিসিশনের ক্ষেত্রে আপনি যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিবেন সেটাই কিন্তু তাদের বেস হবে, তারা এই বেসে তারা ইনভেস্টমেন্টটা করবে। হ্যাঁ, সো এরপর হচ্ছে হাউএভার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যান নট প্রোভাইড দ্য কমপ্লিট সেট অফ ইনফরমেশন রিকোয়ার্ড ফর দ্য assessing the stewardship of the management. Section 7 inherent limitation of financial statement later in this chapter আমরা এখানে সেকশন 7 এ দেখব। এটা আমরা 2 সেকশন দেখছি, 2.3 7 এ আমরা যে পাবো। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এখন কিন্তু হচ্ছে এই যে S1 S2 আসছে, আপনার হচ্ছে কনসোলিডেটেড রিপোর্টিং আসছে, IFRS 18 আসছে, যেখানে IS 1 এর ভিতরে
ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স অবজেক্টিভ থাকে, ম্যানেজমেন্টের যে রিপোর্টগুলো অ্যানুয়াল রিপোর্টে বা অন্য জায়গায় যে ফাইন্যান্সিয়াল ডেটা বা ইনফরমেশন দেয় সেটাও কিন্তু অ্যাকাউন্টিং এবং অডিটের আন্ডারে আসছে। সো আমাদের শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না, আদার অ্যাসপেক্টও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনহারেন্ট কিছু লিমিটেশন থাকে, বাট অন্য অন্য স্টেটমেন্ট থেকে আমরা এটাকে ক্রস চেক করি। ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স অ্যান্ড চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল পজিশন। আচ্ছা, দ্য ইকোনমিক ডিসিশন আর বেসড অন দ্য ইভ্যালুয়েশন অফ দ্য এন্টিটিস এবিলিটি টু জেনারেট ক্যাশ অ্যান্ড of the timing and certainty of the generation. Information about the entity's financial position, performance and change in the financial position provide the foundation on which to base such decision. তো এটা আসলে আপনার যারা ডিসিশন মেকার তারা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স এবং চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড চেঞ্জ ইন দ্য ইকুইটি, যেটা ফাইন্যান্সিয়াল পজিশনের পার্ট, সেখানে কিন্তু তারা এটা দেখে আপনার ওয়েল ইনফর্ম ডিসিশন নেবে। ফাইন্যান্সিয়াল পজিশনের ভিতরে কী থাকবে, এটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সংজ্ঞার ভিতরে এটা আছে যে অ্যান এন্টিটিস ফাইন্যান্সিয়াল পজিশন কভার্স কি দ্য ইকোনমিক রিসোর্স। ইকোনমিক রিসোর্স মানে হচ্ছে আপনারা জানেন যে ইকোনমিক টার্মে আমরা ল্যান্ড, মেশিন, ক্যাপিটাল বলি, এগুলো হচ্ছে যে ইকোনমিক রিসোর্সেস ইজ কন্ট্রোল দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, ডেট অর শেয়ার ফাইন্যান্স। আপনি হচ্ছে যে ডেট ইকুইটি নেবেন না আপনার ক্যাপিটাল নেবেন, অর্থাৎ আপনি কি ব্যাংক ফাইন্যান্সে যাবেন নাকি হচ্ছে আইপিওতে অথবা ফার্দার শেয়ার ইস্যু করে শেয়ার হোল্ডারদের কাছ থেকে ফাইন্যান্স নেবেন। ইটস লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি, একটা অর্গানাইজেশনের লিকুইডিটি কেমন থাকবে, সলভেন্সি কেমন হবে, সে কি ইনসলভেন্টের দিকে যাচ্ছে কি যাচ্ছে না। এখানে অ্যাডভান্স রিপোর্টিংয়ে আমরা ইভেন জেড স্কোর অ্যানালাইসিস করি সলভেন্সি দেখার জন্য। বাট এই জেড স্কোরও কিন্তু অ্যানালাইসিস হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে অ্যানালাইসিসটা আমরা করি। Its capacity to adapt to change in the environment in which it's operate. The primary user required information on financial position because it helps assessing কি করে the entity's ability to generate cash in future. ফিউচারে কেমন ক্যাশ জেনারেট করবে এটা কিন্তু আমরা বোঝা যায় ট্রেন্ড অ্যানালাইসিস করে, এবং আমরা এটা দেখতে পারি how future cash flows will be distributed among those among those with an interest in or claim on, অর্থাৎ তার হচ্ছে আইদার সে কত টাকা ইনভেস্ট করলো বা কত টাকা সে দিল আর কতটুকু সে ক্লেম করছে। এটা আমরা মানে ইকোনমিক টার্মে আমাদের এই আলোচনাগুলো চলে যে ফিউচারে কি পরিমাণ তার হচ্ছে যে সে অন্য জায়গায় পাবে টাকাটা, আবার তার কাছে কত টাকা পাবে। ইটস অলসো ইম্পর্ট্যান্ট অফ দ্য এন্টিটি। রিকোয়ারমেন্ট অফ দ্য ফিউচার ফাইন্যান্স অ্যান্ড অ্যাবিলিটি টু রাইজ দ্য ফাইন্যান্স, আপনি সামনে কীরকম ফাইন্যান্স প্রয়োজন হবে, তাতে কতটুকু ব্যাংক ফাইন্যান্স নেবেন নাকি বন্ড নেবেন নাকি হচ্ছে এখান থেকে আপনি আইপিওতে যাবেন, রিপিট আইপিওতে যাবেন, কিভাবে যাবেন, নাকি ভেঞ্চার ক্যাপিটাল অথবা প্রাইভেট ইকুইটিতে নেবেন, এটা অলসো ইম্পর্টেন্ট। দ্য অ্যাবিলিটি টু মিট ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট অ্যাজ দে ফল ডিউ, যখনই আপনার হচ্ছে আপনি 1 মাসের বাকিতে কিনেছেন 1 মাস পরের জন্য দিতে পারেন, ব্যাংকের 6 মাস পরে পেমেন্ট, 1 বছরের পেমেন্ট ডিউ টাইমের জন্য দিতে পারেন, সেই ক্যাপাবিলিটি অথবা ক্যাপাসিটি আছে কিনা এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এইভাবেই আমরা কিন্তু তথ্যটা ফাইন্যান্সিয়াল পজিশন থেকে আমরা জানতে পারি। Information about financial position is primarily provided in a statement of financial position. Primarily আমরা financial position থেকে দেখতে পারি। Financial performance, যেটাকে আমরা profit or loss and other comprehensive income বলছি, the profit earned in a period is used as the measure of financial performance. তাহলে প্রফিট দিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখে। পজিশন হচ্ছে অ্যাসেট লাইবিলিটি, আর ইনকাম এক্সপেন্ডিচারের ইস্যুটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে। Where profit is calculated as income less expenses, information about the performance and variability of the performance is useful in assessing potential change in the economic entities economic resource, অর্থাৎ আপনার যে ইকোনমিক রিসোর্সগুলো আছে, অর্থাৎ আপনার ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, আপনার হচ্ছে অ্যাবিলিটি টু ইনভেস্ট অর্থাৎ লিকুইড ক্যাশ, আপনার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এইটা আপনার অ্যাসেস করা ইন ফিউচার। প্রিডিক্টিং দ্য এন্টিটিস ক্যাপাসিটি টু জেনারেট ক্যাশ ফ্রম দ্য এক্সিস্টিং রিসোর্সেস বেস, আপনার যে পরিমাণ হচ্ছে ইনভেন্টরি আছে, ফিক্সড অ্যাসেট আছে, আপনার হচ্ছে রিসোর্স আছে, সেটা ইউজ করে মোবিলাইজ করে আপনি কীভাবে ক্যাশ ফ্লো জেনারেট করবেন। অ্যান্ড ফর্মিং জাজমেন্ট অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস
with which additional resources might be employed। এবং আপনি যদি বিজনেস এক্সপানশন মোডে থাকে, আপনার রাইট ট্র্যাকে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনার ইনভেস্টররা আরও ফার্দার ইনভেস্টমেন্ট করবে কি করবে না, এডিশনাল রিসোর্স লাগবে কি লাগবে না, সেই ডিসিশন মেকিংও কিন্তু ফাইন্যান্সিয়াল পারফরমেন্স থেকে আপনি জানতে পারবেন। আপনার প্রফিট না হলে এখানে কেন ইনভেস্ট করবেন? আপনার 3টা ভেঞ্চার, যে ভেঞ্চারটা প্রফিট বেশি সেখানেই তো ফিউচার ইনভেস্ট করবার ইন্টারেস্ট গ্রো করবে, তাই না? Information of financial performance is provided by the statement of profit or loss and other comprehensive income and or statement of profit or loss. এটা আমরা জানি, the statement of change in equity. Change in the financial position, এটা আমরা জানি, the change in the financial position can be analyzed under the heading of, যেটা আমরা ক্যাশ ফ্লো বলি, investing, financing and operating activities and are presented cash flow statement। এখন আপনাদেরকে বলি, IFRS 18-এ কিন্তু ইনকাম স্টেটমেন্টের প্রেজেন্টেশনের ভিতরেই আমরা ইনভেস্টিং, ফাইন্যান্সিং এবং অপারেটিং অ্যাক্টিভিটিস অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্ট করবো ইনশাল্লাহ, যে কারণে ক্যাশ ফ্লোর সাথে এটাকে আপনার কম্পেয়ার করাটা ইজি হবে। ক্যাশ ফ্লো ইনফরমেশন ইজ লার্জলি ফ্রি ফ্রম দ্য জাজমেন্টাল অ্যালোকেশন অ্যান্ড মেজারমেন্ট ইস্যুস। অর্থাৎ এখানে কিন্তু আপনার ফ্যাক্টের উপরে আপনার এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল পজিশনটা আসে। তো এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে নোটস অ্যান্ড সাপ্লিমেন্টারি শিডিউলস, সেটা হচ্ছে স্কেডিউলস, সেটা হচ্ছে নোটস অ্যান্ড স্কেডিউল বা শিডিউল আর অ্যাটাচড টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যান প্রোভাইড এডিশনাল ইনফরমেশন। আমরা দেখি যে আমাদের বেশ কিছু পলিসি নোট, এরপর হচ্ছে আমরা নিউমেরিক্যাল নোট, এবং আমরা কোনো সময় প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট বা ফিক্সড অ্যাসেট রেজিস্টার্ড বা শিডিউল আমরা তৈরি করে দিই, সেটা হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের এডিশনাল নোট আকারে আসে। বেসেস অফ অ্যাকাউন্টিং, এখানে আমরা এই সিনারিও ওভারভিউ, সেকশন ওভারভিউ থাকবে। ইউ উইল হ্যাভ কভার্ড দ্য অ্যাক্রুয়াল বেসিস and cash basis of the financial reporting in the accounting studies. In this section we briefly revise these and introduce the breakup basis. এই breakup basis হচ্ছে, আমি আপনাকে বলেছিলাম, আপনারা জানেন আমার ভিডিওগুলো আগে যদি দেখে থাকেন, যদি গোয়িং কনসার্ন কোনো ইস্যু থাকে তখন ব্রেকআপ বেসিসেও করতে হয়, বা আরও ইস্যু আছে, আমি এটা আলাপ করব। ইউ উইল নিড টু ফ্যামিলিয়ার উইথ দ্য ফলোয়িং, কী কী থাকবে? অ্যাক্রুয়াল বেসিস, যদিও IFRS হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, ইপসাস গভর্নমেন্টের ক্ষেত্রে এটা মিক্স আছে, হ্যাঁ, বা এনজিও অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, নন ফর প্রফিট অ্যাকাউন্টিং যেটা আপনার এনজিওর জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা ভিন্ন, বাট আমরা কমার্শিয়াল বা বিজনেস হাউসগুলো অ্যাক্রুয়াল বেসিস করি। এছাড়া ক্যাশ বেসিস এবং ব্রেকআপ বেসিস। দ্য গোয়িং কনসার্ন বেসিস ইজ রেফার্ড টু বাই দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যাজ দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশন। তাহলে আপনি কি গোয়িং কনসার্ন থাকবে এটাই ধরে নেবেন, যদি গোয়িং কনসার্ন না থাকে তাহলে কিন্তু এটা খুব কঠিন একটা অবস্থায় আপনাকে রিপোর্ট করতে হবে, এবং তখন কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গোয়িং কনসার্ন এর বেসিসে আপনি করবেন না, তখন আপনি ব্রেকআপ বেসিসে ডিফারেন্টভাবে করবেন। অ্যাক্রুয়াল বেসিস, এটা আমরা জানি যে আন্ডার দিস বেসিস অফ অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন আর রিকগনাইজ ওয়েন দে অকার্ড। এটা ক্যাশ ফ্লোর সাথে সম্পৃক্ত না, ক্যাশ কখন পেলেন ইম্পর্টেন্ট না, বাকিতে বাই করছেন, পারচেস করছেন, বাকিতে সেল করছেন, এটা অ্যাক্রুয়াল বেসিস। এটা ডিটেল আর বলছি না, আপনারা এটা পড়ে নিন। Going concern basis, the accrual basis of accounting assumes that an entity is going concern. আমরা ধরেই নেব যে গোয়িং কনসার্ন, যখন গোয়িং কনসার্ন থাকবে না তখন কিন্তু আমরা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করব না, অনেক কিছু ভিন্ন ভিন্ন হবে। ব্রেকআপ বেসিসে প্রেজেন্টেশন যাবে, লিকুইডিটি, লং টার্ম অ্যাসেটকে রাখতে পারবো না, লং টার্ম লাইবিলিটি রাখতে পারবো না, সব কারেন্ট হয়ে যাবে, এটা ডিফারেন্ট। বাট আমরা এটুকু আপাতত জানি যে গোয়িং কনসার্ন বেসিস মানে দ্য অ্যাক্রুয়াল বেসিস ইজ accrual basis of accounting assume that the entity is a going concern. Under this basis, the financial statements are prepared on the assumption that the entity will continue in operation for foreseeable future. এই foreseeable future IS 1 এ বলা আছে। foreseeable future বলতে আমরা মিনিমাম 1 বছর ধরি, হ্যাঁ, 1 বছর পর্যন্ত সামনে দেখতে হয় যেটা গোয়িং কনসার্ন কোনো ইস্যু আছে কিনা। In the management has neither the intention not the need to liquid entity। তার মানে আমাদেরকে বুঝতে হবে by selling all its asset, paying
paying off all its liability and distributing any surplus to the owners। মানে আমাদেরকে অ্যাসেস করতে হবে যে আগামী 1 বছরের ভিতরে ওনারদের এরকম কোনো চিন্তা নাই যে সমস্ত প্রোডাক্ট সেল করবে, সমস্ত প্রোডাক্ট সেল করে ফেলবে, ফোর্স সেল, সমস্ত অ্যাসেট লিকুইড করে ফেলবে, অ্যাসেট দেবে, লাইবিলিটি পে অফ করবে, করে সারপ্লাস যে টাকা থাকবে সেটা ওনারদের ভিতরে ডিস্ট্রিবিউট করবে। এমন কিন্তু যদি থাকে তাহলে আমরা বলবো যে তার গোয়িং কনসার্ন নাই। আর গোয়িং কনসার্ন থাকতে হলে একটা ব্যবসা চলমান থাকতে হবে ফোরসিয়েবল ফিউচার পর্যন্ত। গোয়িং কনসার্ন ইজ রেফার্ড by the conceptual framework as an underlying assumption। এটা conceptual framework-এ going concern-কে একটা underlying assumption আকার নেওয়া হয়েছে। Cash basis আমরা জানি, the cash basis of accounting is not used in preparation of the company's statement of financial position and performance statement as it is not allowed IFRS standard। IFRS standard যদি করবে না এই জন্য আমরা এটা রাখছি না, শুধুমাত্র গভর্নমেন্ট বা গ্র্যান্ট বা অন্যান্য ক্ষেত্রে যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের ইপসাস সেটা ভিন্ন জিনিস। আর ব্রেকআপ বেসিস কোনটা? 3.4-এ বলা আছে ব্রেকআপ বেসিস। অ্যাজ উই স ইন সেকশন 3.1 আমরা এখানে ব্রেকআপ বেসিসের প্রাইমারি আলোচনা দেখলাম। one of the key assumption made under the accrual basis is the business will continue as a going concern। However, this will not necessarily always be the case। There may be an intention or need to sell off the asset of the business, such a sale typically arise when the business in a financial difficulties থাকলে অনেক সময় ব্যবসা বিক্রি করে দেওয়া হয় and needs the cash to pay its creditor, এবং টাকা দিয়ে ক্রেডিটরদের পে করা হয়। where this is the case, এরকম যদি হয়, an alternative method of accounting must be used in accordance with IS 1 আপনার presentation of financial statements। In these circumstances the financial statement will be prepared on a basis other than going concern। আমি এটা আমার একটা ভিডিও আছে আপনাদেরকে দিয়ে দিব লিংকে, যে গোয়িং কনসার্নের বাইরে ব্রেকআপ বেসিস কিভাবে হয়, which is commonly referred to the breakup basis। The breakup basis values asset and liability today as if the entity was as the entity was about to cease trading, তারা ব্যবসা বন্ধ করে ফেলবে and had to dispose all of its asset and liability। তার মানে ব্রেকআপ বেসিস তখনই হবে যখন ওই অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট ওনাররা ডিসিশন নিবে যে বা দিতে বাধ্য হবে যে এইটার ব্যবসার অ্যাসেটগুলো বিক্রি করবে, লাইবিলিটি পে করে ফেলবে। The effect of this is seen primarily in the statement of financial position as follows: classification of asset and liabilities। এটা চেঞ্জ হয়ে যাবে, আগের মতো বললাম না যে লং টার্ম শর্ট টার্মে ভাগাভাগি হবে না। all the asset and liability would be classified as current rather than non current। আমি একটা এক্সাম্পল এর পরের ক্লাসটাতেই একটা এক্সাম্পল দেখিয়ে দিব, আপনারা থার্ড ভিডিওতে এটা পাবেন। ভ্যালুয়েশন অফ অ্যাসেট, ভ্যালুয়েশন অফ অ্যাসেট করতে গেলে অ্যাসেট উড বি ভ্যালুড অন দ্য বেসিস অফ রিকভারেবল অ্যামাউন্টস অফ সেলস। মানে ইম্পেয়ারমেন্টের সমস্ত জিনিসগুলো এখানে করতে হবে IS 36 অনুযায়ী। This is likely to be substantially lower than, এই যে ফোর্স সেলের কথা বললাম, যখনই আপনার ব্যবসা বাধ্য হয়ে বন্ধ হবে তখন কিন্তু আপনাদের সাস্টেইনেবিলিটি সাবস্টেন্সিয়াল কম দামে বিক্রি করতে হবে, যেহেতু ব্যবসা হঠাৎ করে ফোর্স সেল করছেন। This is likely to be substantially lower than the carrying amount of the asset held under the historical cost accounting। historical cost accounting এর যে রেকর্ড আছে তার থেকে মাচ লোয়ার প্রাইসে সেল করতে হয়। সো আমি থার্ড ভিডিওটা দিব হচ্ছে এই ব্রেকআপ বেসিসের প্র্যাকটিক্যাল একটা প্রেজেন্টেশন, যেটা পরীক্ষায় আপনাদের হয়তো আসবে, এটা দেখেন। আর 4th নম্বর ক্লাস থেকে আবার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে আলাপ করব। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।